তখনও সে ভেবেছিল হয়তো মনের ভুল, কিন্তু না। ভেজা চুল ঝেড়ে ছাদে কাপড় শুকানোর সময় ওই বাড়ির ছাদে হাঁটতে থাকা ছায়াটা তাকে আরও স্পষ্ট করে দিয়েছিল সবটাই। পুকুর ঘাটে কাপড় ধোয়ার সময় সে দেখেছিল ছায়াটা, এমনকি ঘর থেকে উঠোনে বের হলেই যেন চোখ দুটো তাকে ঘিরে ধরত। সে তাজদার সিদ্দিকীর বাজে চাহনি থেকে বাঁচতে পালাতে কতবার যে হোঁচট খেয়েছে তার কোনো হিসেব নেই। একটা মানুষ শুধু দূরে দাঁড়িয়ে তাকে কৌতূহলী দৃষ্টিতে দেখছে, এটাই যথেষ্ট ছিল তার রাতের ঘুম হারাম করার। কি লজ্জা, কি গা গোলানো বিশ্রী অনুভূতি। ওই ধরনের কিছু ভাবতে গেলেই মনে হতো দম বন্ধ হয়ে যাচ্ছিল। তাজদার সিদ্দিকীর সামনে দাঁড়াবে, ব্যাপারটাই কত জঘন্যতম। যার চোখে চিরকাল ঘৃণা দেখেছে সেই চোখে অন্য কিছু কতটা অস্বস্তিকর। নিজের সৌন্দর্যকে বাহবা দিয়েছিল সে। এই সৌন্দর্য তাকে কত মানুষ চিনিয়ে দিল, কত মানুষের কত রূপ দেখিয়ে দিল। আননোন নম্বর থেকে আসা কল, মেসেজ সব তাজদার সিদ্দিকী ছিল। নম্বরটা কোথায় পেয়েছিল কে জানে। শুরুতেই একবার কল রিসিভ করেছিল সে। গলা ছাড়ার শব্দ পেয়ে ফোনটা ছিটকে পড়েছিল হাত থেকে। মেসেজ আর কলগুলো দেখলে তার হাত পায়ে কাঁপুনি ছুটত। কি দুঃসাহস ওই লোকটার। সে ভাবে কি করে শায়না তার সাথে ফোনে কথা বলবে? টাকা দিয়ে মন কেনা যায় নাকি? কি জঘন্য। তাজদার সিদ্দিকী অনেকবার তার সাথে কথা বলতে চেয়েছে। শায়না পালিয়ে পালিয়ে থেকেছিল। বিয়ের প্রস্তাব পাঠাবে এই ব্যাপারে সে নিশ্চিত ছিল, আর সেটাই হয়েছে। যারা মানুষকে টাকা আর সৌন্দর্যের দাড়িপাল্লা দিয়ে মাপে, সেই ছোট লোকদের বাড়িতে বউ হয়ে না আসার জন্য আল্লাহর কাছে দুহাত তুলেছিল সে। কেন কবুল হয়নি কে জানে। যে লোকটা তার অভাবগ্রস্ত নিরীহ রূপটাকে ঘৃণা করেছিল, সেই লোকটাই তার সৌন্দর্যে ঘায়েল হয়ে বিয়ে করেছে। ভবিষ্যতে সে তার সৌন্দর্য হারিয়ে ফেলবে। তখন তাজদার সিদ্দিকী গমগমে গলায় বলল, শায়না মমতাজ, কথা বলো, নয়তো তাকাও। আমি কি বলছি শুনতে পাচ্ছ? শায়না অল্প করে তাকালো। এই চেহারায় কোনো মায়াদয়া নেই। আপাদমস্তক কঠিন। শক্ত ঠোঁট দুটোর কাঠিন্যই বলে দেয় কতটা রুক্ষভাষী এই লোক। এই লোকটা পুরো পৃথিবীর সমস্ত সুখ পায়ের কাছে এনে দিবে বললেও তার ক্ষত মুছবে না, তার মন বসবে না। না এই হিংস্র চেহারাটার দিকে তাকালে মন গলবে, কখনোই না। অতি জঘন্য, অতি নৃশংস এই লোক। সে চোখ সরিয়ে নিল। তাজদার বলল, আমার সাথে সহজ হও, তাকাও আমার দিকে। এইভাবে চলতে থাকলে সব শেষ হয়ে যাবে। শায়না একদমই তাকালো না। তার এত অস্বস্তি, এত ছটফটানি দেখেও লোকটা সামনে থেকে সরল না। এদের কাছে অন্য কারোর সুবিধা অসুবিধা, ছটফটানি, অস্বস্তি এসব কোনো কিছুই ব্যাপার নয়। বরং তাকে কোলে তুলে নিল আচমকা। শায়না রেগে মেগে তাকালো। তাজদার তাকে বুকের কাছে ধরে রেখেছে। তার মুখের দিকে তাকিয়ে বলল, পুরনো কথা ভুলে যাওয়ার জন্য হলেও আমার দিকে তাকাও। আমি বারবার তোমাকে রিকোয়েস্ট করব না, আমাকে খেপাবে না। আমি আগের মতো না থাকলেও খুব ভালো মানুষ হয়ে যায়নি। আমি মানুষকে মাথায় তুলতে জানি, আবার মাথায় তুলে আছাড় মারতেও জানি। আমার সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করবে না। তাকাও আমার দিকে। শায়না অনেকবার তাকিয়েছে তার দিকে, কিন্তু মনের চোখ দিয়ে যখনই তাকালো তখনই একটা ভয়ঙ্কর, অতি কুৎসিত, বিকৃত, বিকল, অমানুষের মতো চেহারা তার চোখের পাতায় ভেসে উঠল। কি করে সে বোঝাবে কারো দিকে তাকানোর জন্য ওই চেহারায় একটু মায়াদয়া, মানবিক ছাপ থাকা লাগে, যা তাজদার সিদ্দিকীর চেহারায় নেই। মানুষের সুখের আদলেও বোধহয় একসময় স্বভাবের ছায়া পড়ে। মনের রঙও লেগে থাকে চোখের কোণে, ভ্রুর রেখায়, ঠোঁটের বাঁকে। হাজার চেষ্টা করেও নিজেকে আর বোঝাতে পারে না শায়না। পছন্দ হয় না, তাকাতেই ইচ্ছে করে না। কি পরিমাণ ঘৃণা জমে আছে তার ভেতর, ভাবলে নিজেকেই অবাক লাগে। তাজদার সিদ্দিকীর মুখটা মনে পড়লেই বুকের ভেতরে একটা গা গোলানো অনুভূতি তৈরি হয়। এক ধরনের বিক্ষোভ, একরাশ বিতৃষ্ণা, আর 10 জনকে নিয়ে যেমন রাগ বা বিরক্তি হয়, ওটা ঠিক সেই রকম না। অসহ্যকর একটা অনুভূতি। সে নিজেই পালিয়ে বেড়ায় এই অনুভূতি থেকে। সে কখনো ভাবেনি তাজদার সিদ্দিকীর প্রতি নিজের ঘৃণা যেন একটু কমে। সে প্রার্থনাও করতে হবে আল্লাহর কাছে। সে আর পারছে না, তার মাথায় আর কুলোচ্ছে না। না সে ঘৃণা করে শান্তি পাচ্ছে, না সে তাজদার সিদ্দিকীর প্রতি মন বসাতে পারছে। মাঝপথে দাঁড়িয়ে এই অসহায়তা, দ্বন্দ্ব, সব কিছুর প্রতি বিরক্ত হয়ে উঠেছে সে নিজেই। তাজদার তাকে বিছানায় বসিয়ে দিল।
তার সামনে বসে হাতটা রেখে নিজে নিজেই বলল, সকালে যদি কেউ জিজ্ঞেস করে এইসব কাটাছেঁড়া কেন হলো, তখন কি হবে? শায়না চুপ করে রইল। তাজদার তার দিকে তাকাতেই শায়নাও তাকালো। কিছুক্ষণ নীরব মুহূর্ত পেরিয়ে গেল। আমি কি খুব খারাপ? প্রশ্নটায় শায়নাকে কেমন জানি চমকে দিল। সে ইচ্ছে করেই উত্তর দিল না। তাজদার এবার কঠোরভাবেই বলল, অ্যান্সার মি। তুমি আমার সাথে মন খুলে কথা না বলে সহজ হবে কিভাবে? কথা বলছো না, তাকাচ্ছও না, কাছে থাকতে দিচ্ছ না, আগেও পালিয়ে পালিয়ে থেকেছ। সমস্যা কি বলবে? তোমার কোনো ধারণা আছে তোমাকে বিয়ে করতে গিয়ে আমাকে কত কিছু ফেস করতে হয়েছে? তুমি এরকম করতে থাকলে সবাই আবার পেয়ে বসবে আমাকে, কারণ আমি তোমাকে পছন্দ করে বিয়ে করেছি। তুমি এক্স্যাক্টলি চাইছোটা কি? আমার মান সম্মান শেষ করার পায়তারা করছো? শায়না তার চোখে চোখ রাখল, এক নিঃশ্বাসে বলল, কিন্তু আমি আপনাকে পছন্দ করি না। আপনার স্পর্শ তো বহুদূর, আপনার ছায়াকেও আমি ভয় পাই। আমি হয়তো দেখাই না, কিন্তু আমি সত্যি ভয় পাই। এই যে আপনি আমাকে ধরেছেন, এতে আমার গা গুলিয়ে আসে। অহংকারী চেহারাটাতে আমি আমি আমার জন্য নিখাত কিছু দেখি না। কথাগুলো বলার সময় শায়নার গলা কাঁপছিল, হাতের আঙ্গুল পা কেমন টান টান হয়ে উঠেছিল। আপনি আমার সামনে বসে আছেন, এটা ভাবতে বসলেই আমার কেমন জানি লাগে। আপনি আমার গায়ের ওপর নিঃশ্বাস ফেলবেন না। আপনি বাজেভাবে তাকান, আপনাকে আমার ভালো লোক বলে মনে হয় না। তাজদার সিদ্দিকী বলল, আমি সব সময় তোমার দিকে বাজেভাবেই তাকাবো, প্রমিস। শায়না দাঁত চিবিয়ে নিজেকে ছাড়িয়ে বলল, বখাটে। ইয়েস আই অ্যাম। শায়না শুয়ে পড়ল বিছানায়, গায়ে আঁচলটা জড়িয়ে নিতে নিতে বলল, আপনার চেহারাটা আমি সহ্য করতে পারি না। এটা আমার দোষ নয়, আপনার চেহারার দোষ। তাজদার এক ঝটকায় তাকে নিজের দিকে ফিরিয়ে এনে তার মুখের উপর ঝুঁকে পড়ে বলল, দোষ তোমার চোখের। আমি সুন্দর, তুমি মনের চোখ খুলে দেখো। শায়না অবাক চোখে তাকিয়ে বলল, আপনার পিরিতি দেখে আমি তো অবাক হচ্ছি। মনে এত প্রেমের বাতাস লাগলো কবে থেকে? বাপরে বাপ, সিনেমাকেও হার মানাচ্ছে সব। তাজদার বলল, আমি বিয়ে করেছি বলে ঠেকায় পড়িনি, তোমাকে আমি বিয়ে করেছি এটাই বেশি। আপনি আমার মতো ভালো জীবনসঙ্গী পেয়েছেন এটাই বেশি। বলেই শায়না সরিয়ে দিল শক্তপোক্ত শরীরটাকে। কথায় কথায় গায়ের উপর উঠে আসে, বাজেভাবে ছুঁয়ে দেয়। বেয়াদব। তাজদার সিদ্দিকী এত অপমান শোয়ার মতো লোক নয়। চোটপাট দেখিয়ে দরজা খুলে হনহনিয়ে বেরিয়ে যাচ্ছিল। শায়না বলল, ইগো খুব ব্যথা পেয়েছে। দরজা খুলে গেছে ততক্ষণে। তাজদার সিদ্দিকী থেমে গেল দরজাটা একধারে রেখে, ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো। তারপর ভেতরে ঢুকে ধপাস করে আবারও দরজাটা বন্ধ করে দিল। শায়না পায়ের নিচ থেকে কাঁথা টেনে নিয়ে নিজেকে লাশের মতো পেঁচিয়ে নিয়ে লম্বা হয়ে শুয়ে থাকল। হাতটা ব্যথা করছে। তাজদার সিদ্দিকী বিছানার পাশে দাঁড়িয়ে হতাশ হয়ে বলল, লাশের সাথে সংসার? শায়নার জবাব ভেসে আসলো, আমার লাশও আপনার সাথে সংসার করবে না। শায়নার হাতের কাটাছেঁড়া দেখে আনোয়ারা বেগম কপাল কুঁচকে ফেললেন। মুখ গম্ভীর করে জিজ্ঞেস করলেন, হাতে কি হয়েছে? শায়না মাথা নিচু করে ধরা গলায় বলল, কাল চুরি পড়েছিলাম, ভেঙে গিয়েছে, কাঁচ বেঁধে গেছে। আনোয়ারা বেগম সহজেই বিশ্বাস করে ফেললেন। মুখ নরম করে জানতে চাইলেন, তাজ কিছু দেয়নি রাতে? চেন দিয়েছে। চেন আর লকেটটা আনোয়ারা বেগমকে দেখালো সে। তিনি লকেটটা ছুঁয়ে বললেন, নিশানের সময় বৌমা নিজের চেনটাই দিয়েছিল তোমায়। এটা যখন পেয়ে গিয়েছ তখন তোমার শাশুড়ির চেন শাশুড়িকে দিয়ে দিও। হঠাৎ তাজদার ঘরে ঢুকলো। চোখে চোখ না রেখে তাকিয়ে আর চোখে দেখে নিল শায়নাকে। আবার দৃষ্টি ফিরিয়ে নিল দাদিমার দিকে। ঠান্ডা গলায় বলল, চা দিতে আজ এত দেরি কেন? দাদিমা মুখ টিপে হেসে বলল, চা তো এবার তোমার বউ বানাবে। কাবাট খুলতে খুলতে তাজদার জবাব দিল, বউয়ের হাতে চা খাওয়ার জন্য সবাই বসে আছে? নতুন বউয়ের হাতের চায়ের জন্য অপেক্ষা করতে ক্ষতি কি? তুমি কি অবস্থা করেছো ওর? তাজদার তখনই ঘাড় ঘুরিয়ে তাকালো, কপাল ভাঁজ করে বলল, কি করেছি? তোমার বউয়ের হাত কেটেছে। তাজদার ঠোঁট গোল করে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ও শোনো, তোমার বউ কিন্তু আজ নায়র যাবে। তাজদার কপাল কুঁচকে তাকালো শায়নার দিকে, কৌতূহল মাখা কণ্ঠে বলল, বিয়ে হতে না হতেই নায়র? ওমা, বউ বাপের বাড়ি যাবে না? তাজদার কাট উত্তর দিল, ও কি দিলেই বাপের বাড়ি দেখা যায়, আবার কিসের নায়র? দাদিমা শায়নার দিকে তাকিয়ে বলল, দেখো কি বলে তোমার বর,
শায়না চুপচাপ বসেই রইল। দাদিমা তাজদারকে জিজ্ঞেস করলেন, তোমার বউ তোমার সাথে কথা বলে? তাজদার বলল, আল্লাহর রহমতে এখন বলে। দাদিমা হেসে বললেন, আল্লাহর রহমতে? সে অনেক কথা। আজ সন্ধ্যায় নিয়ে যাচ্ছে ওকে। তুমি আবার কোথাও যেও না, রাতে শ্বশুর বাড়িতে যাবে, জামাই আদর খাবে। তাজদার হঠাৎ অদ্ভুত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে তাকায়, ঠোঁট বাঁকিয়ে বলে, আদর? এত আদর কে করবে? শায়না মুখ ফিরিয়ে বসে রইল। দাদিমা হাসতে হাসতে বলল, তুমি খাবে? শায়না চলে আসলো। শায়নাকে নিজের পেছন পেছন আসতে বলে তিনি বেরিয়ে গেলেন ঘর থেকে। তাজদার চুপ করে দাঁড়িয়ে কিছুক্ষণ চেয়ে রইল দরজার দিকে। তারপর হঠাৎ একটা তুড়ি বাজল শায়নার দৃষ্টি আকর্ষণ করতে। শায়না ধীরে তাকাতেই তাজদার আঙুল তুলে বলল, বিকেলে যাবে, কাল সকালে চলে আসবে। শায়না শুধু তাকিয়ে রইল তার দিকে, চোখের চাহনি স্থির। সেই চাহনি থেকে দৃষ্টি সরিয়ে নিলে তাজদার সিদ্দিকী। এড়িয়ে গেল কি? শায়নাকে নাইওর দেওয়ার ব্যাপারে কথাবার্তা হচ্ছিল রান্নাঘরে। রীতি অনুযায়ী বউকে নাইওর দেওয়ার সময় ভাতও দিতে হয়, সাথে সাথে গরুর মাংস, মুরগির মাংস, ডিম ইত্যাদি ইত্যাদি। সেগুলো আবার প্রতিবেশীদের ঘরে বিলিও করতে হয়। বউ 2-3 দিন বাপের বাড়িতে থাকবে, ওই বাড়িতে জামাই আদর হবে। তিতলির সামনে শায়নার রান্নাঘরে চলে এলো। এসে দেখল আসর জমেছে সেখানে। তাকে দেখা মাত্রই রওশনারা বলল, সবাইকে চা করে দাও, পানি গরম হয়েছে। শায়না গ্যাসের চুলার সামনে গিয়ে দাঁড়ালো। ফুটন্ত গরম পানিতে চা পাতা দিল, দুধ চিনি নিয়ে শেষে লিকার ঢেলে দিল। সবাই আট চোখে তার দিকে দেখছে। তৌসিফের মা হঠাৎ করেই বলে উঠল, তোমার হাতে আরেকটা আংটি কোথা থেকে এলো? শায়না লিকার ঢালছিল দুধ চিনির মধ্যে। হাতের উপর অল্প করে লিকার পড়ে গেলে হাতে ফোসকা। রোশনারা কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। শায়না হাত মুছে নিয়ে কিছু বলার আগেই ফুপু বলল, মনে হয় তাজদার ওটা ওকে দিয়েছে, ও তো আর স্বর্ণ পড়বে না। শায়নাকে আর কিছুই বলতে হলো না। কাপে চা ঢেলে সবাইকে খেতে দিল সে। রোশনারা বলেছে চিনি আন্দাজ করে দিতে। শায়না চিনি কম দেয়নি, বেশিও দেয়নি, তবুও ভয়ে ভয়ে ছিল। কিন্তু কেউ ভালো খারাপ কিছুই বলল না। তাসনুফা চা খায় না। সে নাস্তার ট্রে রেখে যাওয়ার সময় শায়নার দিকে তাকালো এক পলক, তারপর আবারও ঘর ছেড়ে বেরিয়ে গেল। রোশনারা কাজ করতে করতে শায়নার উদ্দেশ্যে বলল, তাজদার বোধহয় তোমার পাসপোর্টের ব্যাপারে কথা টথা বলবে আজ বাদে কাল। যদি বলে তাহলে বলে দিও, তোমার ভাইয়ারা তোমাকে মাস্টার্স কমপ্লিট করতে বলেছে। শায়না ব্যাপারটা সহজে বুঝলো না। যখন বুঝলো তখন বলল, এখনও তো 3য় বর্ষে ভর্তি হয়নি। সেটাই তো বলছি, ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো হলে মাস্টার্সে ভর্তি হবে। বলবে তোমার ভাইয়েরা এটা বলেছে। বুঝেছ কি বলেছি? হ্যাঁ, এবার ঘরে যাও, কাপড় চোপড় সুটকেসে নিয়ে নাও। শায়না ঘরে আসা মাত্রই দেখল শাহিদা বেগম ফোন করেছে। সে ফোন রিসিভ করে বলল, তোকে নাইওর দেওয়ার কথা বলছে না। শায়না বলল, বিকেলে দেবে। শাহিদা বেগম জানতে চাইল, রাতে তাজদার আসবে না? জানি না সেটা। সবাইকে চা করে খাইয়েছিস? হ্যাঁ। তোর নাকি 3rd ইয়ারের ভর্তি কালকে, একেবারে ভর্তি হয়ে তারপর বাড়ি যাস। শায়না বলল, কে বলেছে? শাওন বলল, কলেজে নাকি নোটিশও দিয়েছিল। তোকে জানায়নি? তুই দেখিসনি? না। সমস্যা নেই, ডেট তো পিছিয়ে যায়নি। আর কিছু বলবে? তোকে ওখানে কেউ কিছু বলেছে? শায়না এবার রেগে গেল। বলবে জেনেও বিয়ে দিয়েছ, এখন এত সব জেনে কি হবে? মরে গেলেও আমি তোমাদের বলবো না কিছু। যখন তখন ফোন দেবে না। রাখো। রাগ করছিস কেন? আচ্ছা রাখ। শায়না ফোন কেটে দিয়ে বসে রইল। তাজদার ঘরে এসে গলা ছাড়ল। শায়না তাকাতে তার দিকে তাকিয়ে চেয়ারে বসতে বসতে তাজদার বলল, জন্মসনদ, এনআইডি কার্ড লাগবে, নিয়ে আসবে কাল। শায়না মৃদুস্বরে বলল, কাল আমার অ্যাডমিশন 3rd ইয়ারের, পরশু আসবো। তাজদারের কপাল কুঁচকে গেল। কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ বলল, এত পড়ে কি হবে? শায়না তার সাথে তর্কে গেল না। তাজদার তার উত্তরটা না পেয়ে তুড়ি বাজালো। ওই হ্যালো। শায়না সুটকেস গোছাতে গোছাতে বলল, মাস্টার্স করার ইচ্ছে আমার আছে। তাজদার ভয়ঙ্কর রেগে গিয়ে বলল, সেটা বিয়ের সময় বলা হয়নি কেন? আর কোনো পড়াশোনার দরকার নেই। শায়না অবাক চোখে তার দিকে তাকিয়ে বলল, বিয়ের সময় আমাকে বলা হয়েছে পড়াশোনা করতে দেয়া হবে। তাজদার রকিং চেয়ারে গা এলিয়ে দিয়ে বসে মেঝের দিকে কঠোর দৃষ্টি নিবদ্ধ করে বলল, আর পড়াশোনার দরকার নেই, আমি আমার সাথে নিয়ে যাব। কথা না শুনলে নায়র যাওয়ার দরকার নেই, মাসে একবার ওই বাড়ি যাবে, কথা ফাইনাল।
শায়না সুটকেস গোছাতে গোছাতে বলল, আমি আজ যাব, কাল অ্যাডমিশন নেব, পরশু এখানে আসব। আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ করতে দিন। তাজদার তার দিকে তাকালো, চেয়েই রইল এক দৃষ্টিতে। শায়না সুটকেস গোছাতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ তার দিকে তাকালো। তাজদার তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে অ্যাডমিশন নিতে দেব না, প্রমিস। শায়না কড়াভাবে বলল, অ্যাডমিশন নিতে না পারলে আমি এই বাড়িতে জীবনেও পা রাখব না, প্রমিস। তাজদার সিদ্দিকী চেয়ার থেকে উঠে দাঁড়ালো। শায়না তার দিকে তাকিয়ে আছে, চোখে রাগ ক্ষোভ। শায়নার দিকে এগিয়ে এলো সে, সুটকেস টেনে নিল, ফেলে দিল মেঝেতে। শায়না একটু পেছনে হেলে বসল। বিছানায় এক হাতের ভর রেখে তার দিকে ঝুঁকে এসে তাজদার বলল, তোমার বাপদাদার 14 গোষ্ঠীর সামর্থ্য আছে লন্ডনে যাওয়ার? বেশি পেয়ে গেছো বলে উগলে দিচ্ছ। কুত্তার পেটে ঘি হয় না, কথাটা এমনি এমনি বলেনি, দেখেছ? শায়না তার মুখের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, কুত্তা কখনো ঘি খেতে চায় না। যদি ঘি কুত্তাকে গিলতে বাধ্য করা হয় তখন সে উগলে দেবেই। গায়ের উপর ঝুঁকে পড়া ছাড়া কথা বলতে পারেন না? আপনার সাথে কোথাও যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার, এবার সরে যান। তাজদার সরল না। শায়না কপাল কুঁচকে চেয়ে রইল। আজব তো, তাজদার বলল, রাজি হয়ে যাও, আর কোনো পড়াশোনার দরকার নেই। ন্যাশনালে পড়ে তুমি করবে এটা বা কি? আমার জীবনের ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আপনি আমাকে বিয়ে করেছেন, কিনে নেননি। আপনার কথা শুনতে আমি বাধ্য নই ভাই। তাজদারের কপাল আবারও কুঁচকে গেল। ভাই? এতদিন পর সম্বোধন, তাও ভাই? শায়না বিরক্ত হয়ে বলল, সামনে থেকে সরুন। তোমার সাধ্য থাকলে সরাও। শায়না এক টানে তার শার্টের একটা বোতাম ছিঁড়ে নিল। তাজদার চোখ নিচু করে নিজের বুকের দিকে তাকালো। বোতামটা ঝুলে আছে সুতোর সাথে। এত শক্তি, সোজা বোতাম ছিঁড়ে নিয়েছে। শায়না ঝুলে থাকা বোতামটির দিকে তাকিয়ে তাজদারের দিকে চোখ তুলে তাকালো। শ্বাস প্রশ্বাস একটু দ্রুতই হচ্ছে। তাজদার স্বভাবসুলভ ভঙ্গিতে বলল, বোতামটা সেলাই করে দেয়া না অবধি বাপের বাড়ি যেতে পারবে না। শায়না তাকে সরিয়ে দিয়ে উঠে যাচ্ছিল। তাজদার তাকে ঠেলা দিল। শায়নার বিছানায় দুহাত চেপে পড়ে গেল। অবাক চোখে তাকিয়ে বলল, আপনার সমস্যা কি? সারাক্ষণ নাটক করার তালে থাকি না আমি। কিছু মানুষ থাকে যাদের ভালো কথা সবসময় কঠোর শোনায়। সেক্ষেত্রে শায়না সে খুব কঠোর কথাও আস্তে আস্তে করে বলতে পারে। এতদিন সে সেটাই করেছিল, কিন্তু আজ তার কথাটা বেশ কঠোর শোনালো। তাজদার স্পষ্টভাবে বলল, বোতামটা সেলাই না করে তুমি আজকে বাপের বাড়ি যেতে পারবে না। পারবে না মানে পারবে না। আমার কথাই শেষ কথা। আমিও তোমার সাথে মশকরা করার মুডে নেই। বেশ সিরিয়াস হয়েই কথাটা বলল সে। শায়না বলল, মনে এত রং লাগেনি আমার। আমি ধাক্কা টাক্কা দিলে আপনার আরও অপমান লাগতে পারে। ভালো কথা বলছি, সরুন। বিয়ে করেছেন বলে যখন তখন গায়ের ওপর উঠে আসাটা কি ধরনের কথা? তাজদার বলল, এত কথা বলতে কে বলেছে? বোতামটা সেলাই করে দেবে কিনা? আমি আপনার চাকর নই। বরের বোতাম সেলাই করে দিতে গিয়ে যদি চাকর হতে হয় তাহলে তুমি চাকরই। বোতামটা সেলাই করে দাও চাকরানি। ভাইয়াদের সামনে যদি বলি আপনি আমাকে চাকরানি ডেকেছেন তাহলে কি হবে ভেবেছেন? পারছি, তারা ভাববে চাকরও ডেকেছে। ভালো কথা, সেটা বেশ মানিয়েছে। শেষে আবার রানী ডাকলো কেন? শায়না সত্যি সত্যি এবার ধাক্কা মেরে বসল। তাজদার সিদ্দিকী একটু সরে গেল। শায়না তার দিকে আর একবারও ফিরে তাকালো না। গায়ে আঁচল টেনে সোজা বেরিয়ে গেল ঘর থেকে। তাজদার বলল, সুই সুতো দ্রুত নিয়ে ঘরে আসা হোক। এদিকে রান্নাঘরে মাছ মাংস রান্না হচ্ছে। কাজ করতে করতে সবাই নানান কথা বলছে। শায়নাকে দেখে তার বড় যা ঝিমলি বলল, ভেতরে আসো, বাইরে দাঁড়িয়ে আছো কেন? কিছু লাগবে? শায়না বলল, বড় আম্মুর সাথে। কথাটা শেষ করার আগে রোশনারা বেরিয়ে এলো। বলল, ঘরে চলো। শায়না তার পেছন পেছন ঘরে গেল। ঘরে এসে রোশনারা কাপড় ভাঁজ করতে করতে বলল, ও কিছু বলেছে? শায়নার মুখ গম্ভীর। বেশ অভিযোগের সুরেই সে বলল, অ্যাডমিশন নিতে না বলেছে। এটা কোনো কথা? রোশনারা তার মেজাজটা টের পেল। বলল, তুমি এক কথায় থাকবে। শায়না রীতিমতো তিক্ত বিরক্ত। এত বড় একটা কথা শুনেও বড় আম্মুর চোখে মুখে কোনো বিস্ময় নেই। তাকে পড়াশোনা করতে দেবে না জানলে সে দরকার পড়লে মা বাবা ভাই বোন
সবার মুখে চুনকালি লাগিয়ে হলেও বিয়েটা ভাঙত, দরকার পড়লে পালাতো, যদিও অসম্ভব ছিল, কিন্তু সে চেষ্টাটা অন্তত করত। তাজদার সিদ্দিকী রীতিমতো তাকে কন্ট্রোলে নেয়ার চেষ্টা করছে, তার জীবনের ছোট বড় সিদ্ধান্তগুলোকে নিজে নেয়ার চেষ্টা করছে। এটা কি ধরনের স্বামীর অধিকার ফলাচ্ছে সে? তার বাবা অল্প পড়াশোনা জানা পুরুষ মানুষ, কিন্তু মায়ের সমস্ত ইচ্ছে অনিচ্ছাকে প্রাধান্য দিত। সেখানে তার কথার কোনো মূল্যায়নই নেই। সেখানে সে সারা জীবন থাকবে কিভাবে? রওশনারা বলল, তোমার ভাইদের কানে তুলে দেব কথাটা, তারা আজকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারবে। পড়াশোনা বন্ধ করে দেওয়াটা ভালো হবে না। সায়না বলল, আপনার কথা শুনবে না। রওশনারা তার দিকে তাকালো, বলল, 1000টা যুক্তি দেবে। এত যুক্তিতর্ক করবে কে তার সাথে? তাহলে বড় আব্বু একবার বলুক, আমি তো পড়াশোনা ছাড়বো না জীবনেও। কিন্তু বড় আব্বু বললে হয়তো আর আমাকে কিছু বলবে না। উনি এসব ব্যাপারে কথা বলতে চায় না, মাথা গরম মানুষ, কখন কি বলতে কি বলে ফেলে তার হিসেব নেই। আপনি আর বড় আব্বু বললেও কথা শুনবে না? বললাম না 1000টা যুক্তি দেখাবে, তখন আর আমাদের না বলার জায়গা থাকবে না সেখানে। বড় ভাইয়া রায়ানকে যদি তার মুখের ওপর বলে দেয় তার বইয়ের সিদ্ধান্ত একান্ত তার, তখন সে অপমানিত হবে না? সায়না অবাক। তাহলে তো এই তাজদার সিদ্দিকী যা বলবে তা অক্ষরে অক্ষরে মানতে হবে, কেউ তার সিদ্ধান্তে না বলতে পারবে না। এটা কি ধরনের কথা? তার সব কথাকে প্রশ্রয় দিয়ে এরা অমানুষ বানিয়ে ফেলেছে। সায়না একের পর এক আশ্চর্য হচ্ছে। তার উপর কোনো কথা বলা যাবে না মানে? রোজগার ভালো না হলে এত দম্ভ, এত আধিপত্য থাকতো তার? চাকরির গরমে মা বাবার কথাও শোনে না। অবশ্য আগেও এমন ছিল, এখন আরও বেড়েছে। সায়নার দরকার পড়লে মরে যাবে, সবার কথা শুনে তবুও সে পড়াশোনা ছাড়বে না। এই তাজদার সিদ্দিকীর স্বভাব হয়ে গেছে সবার উপর কর্তৃত্ব ফলাতে ফলাতে। নিজেকে হনু মনে করে সে। সে যা বলবে তাই হবে, তার কথার বাইরে কোনো কথা থাকতে পারে না। সায়নার এত মেজাজ খারাপ হচ্ছে তার বলার বাইরে। কথায় কথায় টাকার বাহাদুরি করা সস্তা মানসিকতার লোকটার প্রতি তার মনে আজীবনেও শ্রদ্ধা সম্মান আসবে না। রওশনারা আশ্বাস দিয়ে বলল, আমি তারপরও বলবো, দেখি কি বলে। তুমিও এক কথায় থাকবে, পড়াশোনা ছাড়া যাবে না। সায়না ঘরে আসতেই তাজদার তার হাত শক্ত করে তার সামনে তুলে ধরে, হাতের তালুতে তার শার্টটা দিল, তারপর কোমরে সুই ফুটিয়ে দিল। সায়না ব্যথা পেল, কোমরে হাত চেপে ধরে রেগে তাকালো, মেজাজ তুঙ্গে। সুই সুতো তার হাতে তুলে দিয়ে তাজদার বলল, বোতামটা সেলাই করে দাও, যেন সে হুকুম করছে সায়নাকে। সায়না শার্টটা বিছানায় ছুঁড়ে মারল জোরে, সুইটাও ছুঁড়ে মেরে চোখ রাঙিয়ে বলল, সুই ফোটালেন কেন? আগে জবাব দিন। মগের মুল্লুক নাকি? যান যান এখান থেকে, সেলাই না ধোলাই করে দেব। তাজদার শার্টটা নিয়ে এলো, সায়নার গলায় ঝুলিয়ে দিয়ে বলল, শেষবারের মতো বলছি, সেলাই করে দাও। ফিরে এসে যদি দেখি সেলাই করনি তাহলে আমি তোমাকে খাইছি। বলেই ঘর থেকে বেরিয়ে গেল। সায়না শার্টটা নিয়ে বিছানায় বসল। তাজদার ফিরে এলো 40 মিনিট পরে। সায়না তার দিকে শার্টটা বাড়িয়ে দিল। তাজদার শার্টটা তার মুখের উপর ঝেড়ে বলল, নো থ্যাঙ্কস। সায়না নিজের বোরখা হিজাব বের করে রাখল। তাজদার টি শার্ট খুলে শার্টটা গায়ে চড়ালো। সায়না একবার ঘাড় ফিরিয়ে তার দিকে তাকালো। তাজদার আয়নার দিকে তাকিয়ে চুল ঠিক করতে করতে বলল, লুকিয়ে দেখা পাপ। সায়না আবারও ফিরে গেল। তাজদার শার্টটা গায়ে দেওয়ার পর খেয়াল করলো একটাও বোতাম নেই। জিতে যাওয়ার খুশিতে খেয়ালও করেনি যে সায়নার সব বোতাম ছিঁড়ে নিয়েছে। সে চট করে সায়নার দিকে ফিরে তাকালো। সায়না আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ঠোঁটে লিপস্টিক দিতে দিতে তাজদারের দিকে ফিরল। ঠোঁটের কোনায় তির্যক হাসি। তাজদার সিদ্দিকীর ওপর গাদ্দারি ভাবা যায়? সায়না পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তাজদার তাকে টেনে এনে নিজের সাথে চেপে ধরল। তার খালি বুকে সায়নার মুখ চেপে গেছে। সায়না ছটপটিয়ে উঠল। তাজদার তার মাথা চেপে ধরে রেখে বলল, টিট ফর ট্যাট। সায়নাও সাথে সাথে হাঁচি দিল জোরে। তাজদার এক ঝটকায় বহু দূরে নিজের বুকের ভেতরে তাকিয়ে বলল, হোয়াট দ্য হেল, কি এসব? সায়না ঠোঁট বাঁকিয়ে বলল, মধু, আমার ঠান্ডা লেগেছে। জোরাজোরি করলে এই অবস্থাই হবে। এমনিতেই আছি নিজের জ্বালায়, এর মধ্যে এইসব যথেষ্ট বিরক্ত লাগছে। বলতে না বলতে সায়না আরও একবার হাঁচি দিল। নাকের মাথা লাল হয়ে এসেছে। তাজদার বলল, ছি। সায়না বোতামগুলো টেবিলের উপর রেখে দিয়েছে।
তাজদার ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বোতামগুলো দেখল। শায়না পিঠের নিচে বালিশ রেখে শুয়ে প্রিয় ফারনাস চৌধুরীর লেখা একটা উপন্যাস পড়ছে। উপন্যাসের নাম প্রিয় বেগম। এটি তার পছন্দের উপন্যাস। তাজদার বোতামগুলো তুলে নিতে নিতে বলল, রেখে দিলাম, বোতামগুলো তুমি একদিন সেলাই করে দেবে, আমি সেলাই করিয়েই ছাড়ব। শায়না তার দিকে তাকালো, আবারও বইয়ের পাতায় চোখ রেখে বলল, আমাদের বাড়িতে যেতে বলা হয়েছে। যাব না, শায়না বলল। আমি ঠিক সেটাই বলতে যাচ্ছিলাম, যাওয়ার দরকার নেই। তাজদার তার দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে বলল, ডিসগাস্টিং। ডিসগাস্টিংটাকেই কেন বিয়ে করতে হলো? আর মেয়ে ছিল না এই দেশে? এইরকম বজ্জাত হবে জানলে তো করতামই না। দেখে তো ভালো মেয়েই মনে হয়, আপনাকেও দেখতে জাস্ট জেন্টলম্যান মনে হয়। তাজদার সিদ্দিকী বেশ ভাব নিয়ে বলল, আমি তো সেটাই। জি না, আস্ত একটা হনুমান। তাজদার চোখ শুরু করে তাকালো তার দিকে। সে দেখতে হনুমানের মতো। শায়না বেশ মজা পাচ্ছে, মনে হচ্ছে তার বহুদিনের আক্রোশ মিটেছে একটু একটু করে। তাজদার সিদ্দিকী যে দেখতে হনুমানের মতোই সেটা সে বহু বছর পর মুখ ফুটে বলতে পেরেছে। তাজদার বলল, তুমি দেখতে কীরকম ছিলে সেটা এক্সপ্লেন করব? শায়না তৎক্ষণাৎ তার দিকে ঘুরে তাকালো। তাজদারের ঠোঁটের কোণে সেই তির্যক হাসিটা যেন দাঁত কিচিয়ে জ্বলছে। শায়না তাকে অবাক করে দিয়ে বাঁকা হেসে বলল, আপনি কেমন ছিলেন সেটা আমি এক্সপ্লেন করব? আপনি এখানে দাঁড়াতে পারবেন না। তাজদারের গলায় টান টান আত্মবিশ্বাস। তাজদার সিদ্দিকীর শিরদাঁড়া এত নরম ভেবেছে? শায়না একটুখানি অবাক হয়ে তাকালো, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার শিরদাঁড়াও আছে? জানতাম না তো। বেশ, দাঁড়িয়ে থাকুন এভাবে, শিরদাঁড়া সোজা করে। এটাও মাথায় রাখুন, আপনার পায়ের কাছে এসে বসার মতো মেয়ে আমি নই। তাজদার ঠান্ডা গলায় বলল, তুমি আমাকে এখনও ঠিকমতো চিনতে পারোনি শায়না মমতাজ। শায়না তার সামনে এসে দাঁড়ালো, বলল, আপনাকে আমি চিনতেও চাই না, যতটুকু চিনেছি ততটুকু ভুলতে পারলেই এনাফ। বলেই সে চলে যাচ্ছিল, হঠাৎ থেমে গেল। তাজদার তাকে জিজ্ঞেসও করল, আপনাকে চেনা এখনও বাকি আছে বলছেন? মানে আপনি হুট করে আমার চোখে ভালো হয়ে যাবেন আর আমি সেটা বিশ্বাস করব? সত্যি? তাহলে তো বেশ ভালো। তবে একটা অনুরোধ, দয়া করে নিজেকে হাসির পাত্র বানাবেন না। মানে আপনি যদি এখন আপনার সামনে বসে আমাকে প্রেম নিবেদন করেন, বিষয়টা খুব হাস্যকর দেখাবে। তাজদার সিদ্দিকীর সাথে এটা যায় না। আপনাকে আমি অন্যভাবে চিনে এসেছি, তাতেই আমার প্রাণ যায় অবস্থা। দয়া করে আর এমন কিছু দেখাতে যাবেন না যাতে হাসতে গিয়ে আমার দম বন্ধ হয়ে আসে। আপনি চিরকাল শিরদাঁড়া উঁচু করে দাঁড়িয়ে থাকুন। সামনের জনকে দেখার জন্য চোখ নিচে নামানোর দরকারই নেই, কারণ আপনার সাথে ওটা যাবে না। তাজদার ভেজা শার্টটা তার মুখের ওপর ঝাড়া মারল। শায়না পিছিয়ে গেল, মুখের ওপর পড়া পানিগুলো মুছে নিতে নিতে তাকালো। তাজদার তার গালে 2 আঙ্গুল চেপে চিমটি কেটে বলল, তোমার দিকে তাকানোর জন্য চোখ নিচে নামাতে হচ্ছে, কারণ তুমি আমার চেয়ে খাটো। বলেই সে বেরিয়ে গেল। শায়না গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল, কথায় কথায় গায়ে হাত দেয়। এত বড় বেয়াদব। বিকেলের দিকে শায়না তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এক উঠানে দাঁড়ালে আরেক উঠান দেখা যায়, তাই রওশনারা বললেন গাড়িটা পটিয়া থেকে ঘুরিয়ে আনতে। সবাই হাসছিল ব্যাপারটা দেখে। শায়না গাড়িতে বসতে বসতে তাজদার সিদ্দিকীর দিকে তাকালো। তাজদার পেছনে হাত ভাঁজ করে রওশনারার পেছনে দাঁড়িয়ে কিছু একটা চেবচ্ছিল। গাড়ি ছাড়ার ঠিক আগ মুহূর্তে গাড়ির দরজার পাশে এসে থামল। মাথা নামিয়ে শায়নার দিকে তাকিয়ে আদেশে সুরে বলল, শায়না মমতাজ, কথাটা দ্বিতীয়বার যেন মনে করিয়ে দিতে না হয়। বারবার আমি এক কথা বলতে পারবো না, ড্রাইভার আছে। তাই শায়না মৃদু স্বরে বলল, আমি অ্যাডমিশন নেব, এটাই আমার শেষ কথা। তাজদার কপাল কুঁচকে উঠল, রাগ জমে থাকলো চোখের ভাঁজে। সেটা শায়নার নজর এড়ায়নি। ঠান্ডা গলায় বলল, এই বাড়িতে ফিরবে কিনা তা নির্ভর করবে 2 পরিবারের সম্মতির ওপর। আমি তখনই ফিরব যখন নিশ্চিত হব আমার পড়াশোনায় কেউ বাধা হয়ে দাঁড়াবে না। তাজদারের মুখের পেশি শক্ত হয়ে উঠল, চোখের কোণে জমে উঠল চাপা হিংস্রতা। দাঁতে দাঁত চেপে বলল, পড়াশোনার গুলিমার। কথা না শুনলে এই বাড়িতে ফেরার দরকার নেই। পড়াশোনা করে তুমি করবেটা কি? শায়না শক্ত হয়ে বসে রইল, কথা বলার রুচি চলে গেছে তার। রওশনারা এসে তাজদারের পেছনে দাঁড়ালো, আস্তে করে বলল, এখন ওর যাওয়ার সময়, কথাবার্তা পরে বলা যাবে। তাজদার একবার পেছনে না তাকিয়ে গটগট করে পায়ে হেঁটে চলে গেল সেখান থেকে।
শায়না তার যাওয়ার পথে চেয়ে রইল, তারপর রোশনার দিকে তাকালো। রোশনারা এসে মাথায় হাত রেখে বলল, ওর কথা কানে নেওয়ার দরকার নেই, সব কথা কানে নিলে পাগল হয়ে যেতে হবে। গাড়িটা পটিয়া থেকে ঘুরে এসে শায়নাদের উঠোনের সামনে থামল। দাদিমা উঠোনে নেমে এলেন। শায়না গাড়ি থেকে নামলো। কালো বোরখা আর সোনালি রঙের একটা হিজাব পরেছে সে। নাকের মাথায় জলজল করছে স্বর্ণের নাকফুল। বাচ্চা বুড়ো সবাই এসে তাকে ঘিরে ধরল। শায়না সোজা ঘরে চলে গেল। সবাই বলাবলি করলো, কাউকে সালামটুকুও করলো না মেয়েটা। শাহেদা বেগম সবাইকে চুপ করিয়ে দিল। আহা, দোষ ধরো না তো আর। ঘরে ঢুকতেই ভাবি, আপা সবাই এগিয়ে এলো তাকে দেখে। হাসি মুখে জিজ্ঞেস করতে যাচ্ছিল কেমন টেমন আছে। শায়না কারো দিকে না তাকিয়ে সোজা ঘরে চলে গেল। সবাই হকচকিয়ে গেছে। ওই বাড়িতে কিছু হলো নাকি? শায়না নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে শাড়িটা ছুঁড়ে ফেলে সালোয়ার কামিজ পরে নিয়ে চোখ মুখে পানির ঝাপটা দিল। তারপর নিজের বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। কি শান্তি নিজের ঘরটায়। কতক্ষণ ঘুমিয়েছে নিজেরও খেয়াল নেই। মনে হচ্ছিল সে কতদিন পর শান্তির ঘুম দিয়েছে। তাকে কেউ বিরক্তও করেনি। ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়া মাত্রই পরিবারের সবাই একসাথে দেখল। রান্নাঘরে খাবারের আয়োজন, নতুন জামাইয়ের জন্য। শাহেদা বেগম, সাবিনা, শারমিলা ভাবি ব্যস্ত। ওই বাড়ি থেকে ভাত মাংস পাঠানো হয়েছে, সেগুলো প্রতিবেশীদের বিলি করে এসেছে শাওন। সবাই তাকে দেখে নিজেদের মধ্যে কথাবার্তা থামিয়ে দিল। শাহেদা বেগম তাকে দেখে বলল, মুখটা শুকিয়ে গেছে, কিছু খাবি? ছোট ভাইয়া কই? কোথায় গেছে কে জানে। ও সারাদিন বাড়িতে থাকে? সাবিলা বলল। শায়না, এইমাত্র নুডলস রান্না করলাম, দেবো একটু? শায়না বলল, গরুর গোস্ত দিলে খাবো না, অ্যালার্জি বেড়ে গেছে আমার। মুরগির খেতে পারবে? তাহলে অল্প করে দাও। শাহেদা বেগম বলল, অ্যালার্জির ওষুধ আছে না? না থাকলে তোর আব্বাকে স্লিপটা দিয়ে দিস, নিয়ে আসবে। শায়না জবাবে কিছুই বলল না। সাবিনা তাকে বাটিতে করে নুডলস দিল। শায়নার টেবিলে গিয়ে বসলো। মাথায় কাপড় টেনে চামচে করে অল্প করে নুডলস মুখে তুলে রান্নাঘরের চারিদিকে ছড়ানো ছিটানোর রান্নাঘরের আয়োজন দেখল। প্রশ্ন করল, কবুতর কার জন্য আনিয়েছ? শাহেদা বেগম অবাক হয়ে বললেন, কেন? তাজদারের জন্য। নতুন জামাই না? মাছ কি কি এনেছ? রুই, চিংড়ি, তেলাপিয়া 2 রকম করে দিলে মান সম্মান যাবে? কবুতর না দিলে তোমাদের বদনাম হবে? এত ঢং করার কি আছে? এতগুলো খাবার একসাথে খাওয়া যায়? সব কিছুতে তোমাদের বাড়াবাড়ি। না খেলে তখন আমার কানের কাছে প্যাচাল পারবে না কেউ। শাহেদা বেগমের মুখ চুপসে গেছে। ঠিকই তো, এত খাবার না খেলে তখন? শারমিলা বলল, আম্মা ওর কথায় কান দিও না তো। না খেলে না খাক, দেখার জন্য হলেও তো দিতে হয় এইসব। ও কি জানে এসবের? বন্ধু বান্ধব নিয়ে আসবে, সব না দিলে কেমন দেখায়? রাত তখন 10টা পেরিয়ে গেছে। তাজদার আসবে কি আসবে না এই অনিশ্চয়তায় সবাই অস্থির হয়ে উঠেছে। ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে সবার ধৈর্য ক্ষয় হয়ে যাচ্ছে। কে যেন পাশ থেকে বলল, আসবে না বোধ হয়, এলে এতক্ষণ চলে আসতো। শাহেদা বেগম কপাল চাপড়ে বললেন, তাহলে এত আয়োজন কেন করলাম? শারমিলা বিরক্ত গলায় বলল, নিয়মকানুন মানতে হবে না? এ কেমন লোক? দাদিমা বললেন, ব্যাটার ইচ্ছে হলে তবে আসবে। সাবরিন মুখ কুঁচকে বলল, আসবে না সেটা আগে বলে দেবে না ওরা? এত আয়োজন করিয়ে এখন না আসার মানেটা কি? সবাই কথা বলছে, শুধু শায়না চুপচাপ। তার নীরবতা চোখে পড়তেই শাহেদা বেগম তাকে উদ্দেশ্য করে বললেন, তুই একবার ফোন করে দেখ না, হয়তো ভুলে গেছে বা ব্যস্ত। শায়না শান্ত কণ্ঠে বলল, যার ইচ্ছে নেই তাকে ফোন দিয়েও কিছু হবে না। তোমরা আগে নিশ্চিত হওনি কেন? শাহেদা বেগম চিন্তায় পড়ে গেলেন। শারমিলার নিচু গলায় মুখের ভেতরে কি যেন বিড়বিড় করে কথা বলছে। স্পষ্ট নয়, কিন্তু বিরক্তি টের পাওয়া যাচ্ছে। ওই বাড়িতে লোক পাঠানো হয়েছে, সেখান থেকে খবর এসেছে তাজদার বাড়িতে নেই, ফিরতে দেরি হবে। শায়না অবাক। সে জানে আজকের আয়োজন তার জন্যই। সবাই তাকে ঘিরেই এত প্রস্তুতি নিচ্ছে। সব জেনেও এত নির্বিকার কি করে? একটা ফোন পর্যন্ত করলো না, জানালেও না আসবে কি আসবে না। মা আর বোনদের চিন্তিত মুখের দিকে তাকিয়ে তার ভেতরের এক ধরনের পৈশাচিক আনন্দও হচ্ছে। এবার বুঝুক ওরা। শ্বশুর বাড়িতে যাচ্ছ? তাজদার হাতের কবজিটাতে ঘড়িটা পড়তে পড়তে দাদিমার দিকে তাকালো। বাড়ি ফিরে দ্রুত গোসল নিয়েছে সে। একটা মেরুন রঙের নতুন পাঞ্জাবি গায়ে দিয়েছে, তাড়াহুড়ো করেছে। রাত 11টা বাজে এখন।
দাদিমার প্রশ্ন শুনে সে ঘাড় ফিরিয়ে তাকালো, বলল, হ্যাঁ। এত দেরি কেন? ওরা কি মনে করবে? মনে করবে কেন? 11টাও অত গভীর রাত নয়। মানুষের সমস্যা থাকতেই পারে, ফোন দিয়ে জানাতে পারতে। ওরা ভাবছিল তুমি যাবে না। মহিলারা দুটো কথা বেশি বুঝে ফেলে, সমস্যা সেখানে। আর তুমি দেরি করেছো সেটা দোষের নয়। ইচ্ছে করে কেউ দেরি করে না, তাও সেটা আমার উদাসীনতা? আজ যেহেতু জামাই আদর, তোমার উচিত ছিল বন্ধু বান্ধব নিয়ে তাড়াতাড়ি চলে যাওয়া। ওরা ভাতের পাশাপাশি নাস্তারও আয়োজন করেছে, ওগুলো বরবাদ হবে না? কাল সকালে খাবো। দাদিমা জানে এই ছেলের সাথে কথায় পারা যাবে না। তাজদার টিস্যু দিয়ে ফোনের স্ক্রিনটা আলতো করে মুছতে মুছতে তৌসিফকে ডাক দিল। তৌসিফ, বের হ। তৌসিফ বলল, পায়জামাটা পরতে দাও। ওটা না পরে যাব নাকি? নিজে দেরি করে ফেলেছ, এতক্ষণ পর এসে আমাকে তাড়া দিচ্ছে। তিতলি আর তাসনুভা হাসছে তার কথা শুনে। তিতলি চিল্লিয়ে বলল, ভাইয়া আমার জন্য একটা লেগ পিস নিয়ে আসবে। তৌসিফ তার ঘর থেকে জবাব দিল, মুরগির লাস্ট পিস নিয়ে আসবো তোর জন্য। সবাই একসাথেই হাসছে। তিতলি রেগে গিয়ে বলল, যা বেটা, না আনলে ঘরে ঢুকতে দিব না। তোমরা খাবে নাকি সব? আমাদেরও হক আছে। তাজদার হেঁটে চলে এলো সেখানে, বলল, এখানে দাঁড়িয়ে কথা না বলে কাজটা তো করতে পারো। মিষ্টি, নিমকি আর সন্দেশের কার্টুনগুলো বারান্দায় রেখে আসো। পান সুপারি আর ইত্যাদি ইত্যাদি সব দিয়েছে কিনা চেক করো। তিতলি আর তাসনুভা চলে গেল মাথা দুলিয়ে। রোশনারা এসে থামলেন তাজদারের সামনে, বললেন, তুমি সকালে চলে এসো, শায়না 2 দিন থাকবে ওখানে। চুলটা বোধহয় আঁচড়ানো হয়নি, আর একটু মোছা দরকার। তাজদার চুলে হাত দিল। দাদিমা পেছন থেকে বলল, শ্বশুরবাড়ির তোয়ালা দিয়ে মুছিও। যাও যাও, এত রাত করে শ্বশুরবাড়িতে যেতে আর দেখিনি। তাড়াতাড়ি বের হও, ওরা সারাদিন খাটছে নতুন জামাইকে খাবার দেওয়ার জন্য। রোশনারা বললেন, চুল আঁচড়ে নিলে ভালো হতো না? তাজদার ঘরে চলে গেল, চুলটা পরিপাটি করে বেরিয়ে পড়ল। রোশনারা তৌসিফের ঘরের সামনে এসে বলল, তৌসিফ, বের হ বাবা, আর কতক্ষণ? তৌসিফের মা বলল, মেয়েদের মতো সময় লাগে ওর। তৌসিফ চেঁচিয়ে বলল, আশ্চর্য, যে দেরি করেছে তাকে কিছু বলছো না, আমার পেছনে পড়েছ কেন সবাই? তৌসিফ আর ফুপাতো, খালাতো, ছোট ভাই সহ মোট 6 জন গিয়েছে শায়নাদের বাড়িতে। শায়নার দাদিমা মাজেদা বেগম ঘোরাঘুরি করছিলেন। মিষ্টি নিয়ে তৌসিফ ঘরে ঢুকে গেল সবার আগে। বড় করে দাদিমাকে সালাম দিয়ে বলল, সবাই ঘুমিয়ে পড়েছেন নাকি? দাদিমা বললেন, আমরা না ঘুমাইলেও বউ ঘুমায় গেছে গা। তৌসিফ ঠোঁট উল্টে পড়ল, নাতিন জামাইয়ের দোষ, দেরি কইরা বাড়ি ফিরছে। তাজদার আশরাফের সাথে ভেতরে ঢুকতেই দাদিমা সালাম নিয়ে বলল, ও মা গো, আমার নাতিন জামাই রাস্তায় গাড়ি পায়নি। তাজদার বলল, ট্রাফিক জ্যাম ছিল। এখন তো সব খাবার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডায় ভালো, কিন্তু একজন গরম হয়ে আছে। তাজদার আশ্বস্ত করল, ঠান্ডা করার দায়িত্ব আমার। দাদিমা হাসলেন। সাবিনা শায়নাকে ঘুম থেকে ডেকে তুলল, শায়না ওঠো, ওনারা এসছেন। শায়না। শায়না ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে বলল, কটা বাজে? 11:30 পেরিয়ে গেছে। এত রাতে কিসের জন্য আসছে? সাবিনা চুপ করে সরে গেল। শাহেদা বেগম ছোটাছুটি করছেন। আনিস বলল, ভাত দিয়ে দাও, ওরা নাস্তা খাবে না। শাহেদা বেগমের মন ক্ষুণ্ণ হয়েছে। সারাদিন সবাই মিলে কতগুলো নাস্তার আইটেম বানিয়েছে। আনিস রাগারাগি করছে, বলেছে, আজকাল মানুষ এত নাস্তা খায় নাকি? কেক, কলা, মিষ্টি আর সন্দেশ দিলে হতো না? এত কিছু কি দরকার ছিল? সব কিছুতেই তোমাদের বাড়াবাড়ি না করলে চলে না। শায়নার দুলাভাই তাকে সরিয়ে নিয়েছে। অফিস থেকে এসে এত ঝামেলা দেখে তার মেজাজ বিগড়ে যাওয়াটাই স্বাভাবিক। সালাম আদান প্রদান হতেই শায়না তৌসিফের উদ্দেশ্য করে বলল, আমি ভেবেছি আপনারা সেহরির সময় আসবেন, একটু তাড়াতাড়ি চলে এসেছেন। সবাই হেসে ফেলল, তাজদার সিদ্দিকী ছাড়া। সে ঠোঁটের কাছে হাত রেখে শায়নার দিকে তাকিয়ে আছে। তৌসিফ বলল, আমি তো সেই এসার পর থেকে রেডি আছি। তাজদার তাকে ধমকে উঠল, মিথ্যাবাদী, এত রেডি থাকলে আসার আগে তাড়াহুড়ো করে পায়জামা পরছিলি কেন? তৌসিফের মুখটা দেখার মতো হয়েছিল। সবাই এবার শব্দ করে হাসল। শায়না চলে গেল ভেতরে। ভাতের থালা বাসন সাজানো হচ্ছে, প্লেটে মাছ মাংস বাড়ছে সাবিনা। শাওন মিষ্টি আর সন্দেশ নিয়ে এসে বলল, তাজ ভাই, নাস্তা দিচ্ছি না, কিন্তু মিষ্টি খাওয়া যেতে পারে। আমি মিষ্টি খাবো না, সরি।
তৌসিফ বলল, আরে জামাই না খাক, আমরা তো আছি। শাওন বলল, দাঁড়া। কাঁটা চামচ দিয়ে একটা মিষ্টি তৌসিফের দিকে বাড়িয়ে দিল সে। বলল, বেয়াই, মিষ্টি পুরোটা খেতে হয় কিন্তু। শাওন হেসে কাঁটা চামচটা নাড়ছে। তৌসিফ মিষ্টিটা মুখে নিতে পারছে না। শাওন তৌসিফের মুখের সামনে নিয়ে গিয়ে পুরো মিষ্টি নিজে খেয়ে নিল। তৌসিফ বলল, দূর শালা। শাওন অট্ট হাসিতে ফেটে পড়ল। আনিস ঘরে উকি দিয়ে ডাকল, শাওন। শাওন সবাইকে মিষ্টি খাইয়ে দিয়ে ভেতরে গেল। আনিস বলল, টেবিল সাজানোর সময় ওখানে গিয়ে রং তামাশা করছিস কেন? শাওন বলল, রং তামাশা কেন করব? আশ্চর্য। শাহিদা বেগম বলল, তুই অফিস থেকে এসেছিস, একটু রেস্ট নে আনিস, আমরা সামলে নেব। রান্নাঘরের ঝামেলা কমে আসবে কিছুক্ষণ পর, তোকে এত মাথা গরম করতে হবে না। আনিস বলল, ঘরে মেহমান রেখে আমি ঘরে গিয়ে শুয়ে থাকবো? আজব কথা বলো। টেবিল ভর্তি খাবার দাবার। শায়নার দুলাভাইদেরও বসিয়ে দিয়েছে আনিস। বাড়ির সব জামাই একসাথে খাওয়া দাওয়া শুরু হলো। ঘরের দরজার সামনে পর্দার ওপাশে সব মহিলারা দাঁড়িয়ে। শায়নার ছোট মামি হঠাৎ করে বলল, আপা, বড় জামাই দুইটা একদম মানিক পেয়েছেন। হাসি খুশি, সহজ সরল। শায়নার জামাইয়ের মুখে হাসি কম, গরম মাথার মানুষ, সেটা চেহারায় বোঝা যায়। ওটা বড় জামাইগুলোর সাথে মেলেনি। সবাই একে একে বলল, ঠিক বলেছ। শায়নার বোনেরা বরদের প্রশংসা শুনে খুশিতে গদগদ করছে। শাহিদা বেগম পেছনে শায়নাকে দেখে বলে উঠল, থাক থাক, এসব আর বলো না, সব মানুষ আর এক না। শাহিদা বেগমের কথাটা এমন শোনালো যে সবাই এক লহমায় বুঝে গেল যে শায়না শুনে ফেলেছে কথাটা। মামি তাকে দেখা মাত্রই সুর পাল্টে বলল, বউকে দেখতে পারলেই হয়েছে। এরকম লোকেরা মনের দিক দিয়ে সহজ সরল হয়। শায়না কাউকে কিছু বলে না, কত সরল সেটা সে ভালো করেই জানে। এরাও জানবেই কিছুদিন পর। দাদিমা বলল, বেটা হাসবে না কেমনে? দাঁড়া, কাতুকুতু দিয়ে আসি। শায়না দাদিমার দিকে তাকালো, শান্ত দৃষ্টি ছুড়ে দিয়ে চলে গেল সেখান থেকে। খাওয়া দাওয়ার পর সবাই আরও ঘণ্টাখানেক বসে গল্প সল্প করলো। সেখানে শায়নার লন্ডন যাওয়া নিয়েও কথাবার্তা হচ্ছিল। আশরাফ বলল, ওকে তো মাস্টার্সের পর বিয়ে দিব ভেবেছিলাম, যেহেতু ও পড়তে চেয়েছে। এখন মাঝপথে পড়াশোনা থেমে গেলে ও কষ্ট পাবে, বিষয়টা ভালোও দেখাবে না। 2 বছরই তো, তারপর না হয় যাবে। শায়না পাশের ঘর থেকে উকি দিয়ে দেখছিল তাজদার সিদ্দিকীর চেহারা লাল হয়ে গেছে। আগের মতো পরিস্থিতি থাকলে এত শান্ত হয়ে বড় ভাইয়ের কথা শুনত না সে। আনিস বলে উঠল, পড়াশোনা থামবে কেন? পড়াশোনা যেভাবে চলছে চলুক, দরকার পড়লে মাস্টার্সটা ওখানে কমপ্লিট করবে। এত সহজ একটা ব্যাপারকে এত টানা হেঁচড়ার কোনো দরকার নেই। তাছাড়া বিয়ের সময় কথাটা ভালো করে তোলা না গেলেও পড়াশোনা বন্ধ করতে হবে এমন কিছু বলাও ছিল না। মাত্র 2 বছরের জন্য হুট করে পড়াশোনাকেও বন্ধ করবে? আনিসের কথা তাজদারের পছন্দ হয়নি, সেটা তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আশরাফ তাজদারের বড়, আনিস সমবয়সী, 2 তাকারির সম্পর্ক। সে আনিসকে বলল, তোর কথাটা ঠিক, কিন্তু 2 বছর সময় দেওয়া পসিবল না আমার। ফেলে দেওয়ার মতো কথা আমি বলবো কেন? কথাটা এমনভাবে বলা হলো যেন তার কথাটাই ফাইনাল, এবং পারলে আনিস এর বিকল্প খুঁজে বের করে, যেখানে বিকল্প কোনো পথই নেই। আফসার সাহেব বললেন, চাকরিতে সমস্যা হবে? তাজদার বলল, চাকরি সহ আরও নানান জটিলতা বাড়তে পারে। আমি কথাটাই এমনি এমনি বলিনি। এখন কারো যদি আমার সিদ্ধান্ত পছন্দ না হয় তাহলে আর কি করার আছে। সবাই একটু চুপ হয়ে গেল এবার। শাহিদা বেগম সবটা শুনে শায়নাকে এসে বলল, তোর খালাম্মার জামাইয়ের মেয়েটাকে বিয়ের পর জামাই বিদেশ নিয়ে চলে গেছে। ও আর পড়াশোনা করেই নাই। কত মেধাবী ছিল, ও কি এখন ভালো নাই? শায়না মায়ের দিকে তাকালো অবাক চোখে। মানুষের কথায় যখন উঠবস করতে হবে তখন 15-16 বছরে বিয়ে করে ফেলো নাই কেন? এত পড়াশোনা করলে কেন? যেখানে বড় আম্মু বলেছে পড়াশোনা চালিয়ে যেতে, সেখানে তুমি এই সব কথা কিভাবে বলো? শাহিদা বেগম বলল, যদি ওর চাকরিতে সমস্যা হয় তখন কি হবে? হাস্যকর কথাবার্তা। ওই লোকটা তোমাদের ইমোশনাল নিয়ে খেলছে, বেশ ভালো করে জানে। চাকরির কথা বললে তোমরা ভয় পেয়ে যাবে। আমি যাব না মাস্টার্স কমপ্লিট করার আগে। শাহিদা বেগম বললেন, মানুষ জামাইয়ের সাথে যাওয়ার জন্য পাগলামি করে, আর তুই পাগল বানাওনি কেন? মানুষ বানিয়ে বলতেছ পাগলের মতো আচার আচরণ করতে। পারবো না আমি পাগলামি করতে। আমার কথাই শেষ।
জামাই না থাকলে ওই বাড়ির মানুষের কথাই উঠবস করতে হবে। জামাইয়ের সাথে যেতে ভালো লাগে না, কিন্তু ওই বাড়ির গোলাম হতে ভালো লাগবে? আমি বাচ্চা নই যে মানুষ আমাকে যা বলবে আমি তাই করব। শাহিদা বেগম বড় দুই মেয়ের উদ্দেশ্যে বলল, কি বেয়াদব মেয়ে দেখলি, ওর বড় আম্মু নাকি কি বলেছে সেজন্য রাজি হচ্ছে। রায়নের মাকে আমি চিনি না, কাজবাজ করে দিতাম বলে আমাকে দেখতে পারত, নইলে ও আমাদের ভালো চায় না কখনো। ছেলের কারণে তাকে বউ করে নিয়ে গেছে। গিয়ে দেখ, কলিজা ফেটে যাচ্ছে ছেলের বউয়ের জায়গায় তোকে দেখে। টাকা পয়সা লাগলে ধারটার চাইতাম, দিত, তাই কথা শুনে কাজবাজ করেও দিতাম, নইলে তোমার বড় আম্মু তোমাকে দেখতে পেরে উল্টাই দিচ্ছে এমন না। জামাইয়ের কথা শোন শানু, বাড়াবাড়ি করিস না। শায়না পিঁড়িতে বসে আছে, বড় বোন দুইটির দিকে একবার তাকালো, তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, আমার না মেজো আপার মতো হওয়া উচিত ছিল। নিজের পছন্দ অপছন্দের কথা একদম আব্বা আর ভাইদের মুখের সামনে গিয়ে বলা উচিত ছিল। তোমার আর আব্বার মার না হয় খেতাম, আব্বা আপার সাথে 6 মাস কথা বলেনি, আমার সাথেও না হয় বলতো না। ভাইদের সামনে আপা 1 বছর যেতে পারেনি, আমিও না হয় যেতাম না। বেয়াদব, খাটতাড়া, নির্লজ্জ, বেহাইয়া, এইসব কথা না হয় শুনতাম পাড়াপড়শির কাছ থেকে, কিন্তু আমার জীবনের এই ছোট্টখাট্ট সিদ্ধান্তগুলো আজকে অন্যজনকে নিতে হতো না। তোমাদের মান সম্মানের কথা ভেবে আমি আমাকে কুরবানি দিয়ে ফেলেছি। তোমাদের মেঝো মেয়ে এখন ভালো নেই, কিন্তু তার বদনাম হয়েছিল বলে আমার উপর জোর খাটাতে শুরু করলে। এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না, এর সাথে কথা বলা যাবে না, ওর সাথে কথা বলা যাবে না। মেজো বাবা কি করলো তার সব শোধ তোমরা আমার উপরে তুললে। সাবরিনা বলল, আশ্চর্য, তুই আমাকে নিয়ে কেন পড়েছিস? শাহিদা বেগম ফিসফিস করে বললেন, তোরা ওই রকম কেউ ছিলি নাকি রে? কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে? ওই রকম কাউকে আমার জীবনে থাকতে দিয়েছ তোমরা? মেজো আপার মতো যাতে না হয় সারাক্ষণ পাহারা দিয়ে রেখেছ। এত ভালো মেয়ে হয়ে তোমরা আমাকে কি দিয়েছ? ভালো মেয়ে হয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছ, আবারও নিজের সব ইচ্ছে আমার উপর চাপিয়ে দিয়েছ। নিশানের কথা বলে আকদ পড়িয়ে দিয়েছ। এইসব কথা বলে এখন কি লাভ? তুই সংসার করবি না ওই ছেলের সাথে? সংসার তো এখনও অনেক দূরে। বিয়ের 4 দিন পার হয়নি, তার মধ্যে যে যার ইচ্ছে চাপিয়ে দিচ্ছে আমার ওপর। আমার ভবিষ্যৎটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। জুতো পেটা করার পর মাথায় হাত বুলিয়ে দিলেই সেটা সংসার? আমি বলেছি সংসার করব না, নাকি বলেছি ওই লোকটার সাথে আমি বিদেশ যাব না? আমি শুধু বলেছি আমি মাস্টার্স কমপ্লিট করতে চাই। এটা অসম্ভব কিছু? এটা মেনে নিলে সব সলভ হয়ে যায় না? এটা না মানার কি আছে? তার বোনেরা এক ভার্সিটিতে পড়ছে না? তাদের বোনকে তো ফাইনাল পরীক্ষার পর বিয়ে দিচ্ছে। তাহলে আমার বেলায় উল্টো কেন? আমাকে বলেছে আমার 14 গোষ্ঠীর কারোর লন্ডনে যাওয়ার সামর্থ্য আছে কিনা। কিছুদিন পর আমি গ্র্যাজুয়েট নই সেটা বলবে না? এখন থেকে বড় বড় কথা শোনাচ্ছে, ভবিষ্যতে তো আরও শোনাবে। শায়না কাঁদছে, চোখ মুছে বলল, তোমরা বললে না জামাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখ, অন্যরা নইলে কথা শোনাবে, সুযোগ খুঁজবে। যেখানে ওই লোকটা নিজেই আমাকে কথা শোনায়, সেখানে বাইরের লোকজন তো অনেক ভালো। আমি ওইরকম একটা মানুষের সাথে কি করে ঘর করব আম্মা? সারাক্ষণ আমাকে ভয় থাকতে হয়। এই বুঝি কোনো কিছুর জন্য আমাকে কথা শুনিয়ে দিল, এই বুঝি আমার 14 গোষ্ঠী নিয়ে কথা তুলল। কিছুদিন পর মা বাপ তুলেও দেবে। আমাকে বিয়ে না দিয়ে বিষ খাইয়ে দিলেও তোমাদের উপরে এত অসন্তুষ্ট হতাম না আমি। শায়না অনেকক্ষণ রান্নাঘরে বসা ছিল। ভাত খেতে বললে খেলো না। শাহিদা বেগম খাইয়ে দিতে চাইল, মানা করে দিল। দাদি, মামি, চাচি, খালা সবাই তাকে সান্ত্বনা দিতে লাগলো। দাদিমা ইনিয়ে বিনিয়ে বলল, কেউ তোকে নিয়ে যেতে বলছে না, এখন তোকে রেখে যাবে শেষমেশ। তুই যেতে না চাইলে তোকে জোর করবে না। কথা হচ্ছে বেটা আর কখন আসবে সেটা ঠিক নেই। বাচ্চা কাচ্চা নিয়ে ফেলিস, ওটা নিয়ে তোর সময় কেটে যাবে। শাহিদা বেগম সেখানে ছিল না। ফুফু বলল, হ্যাঁ, এখন অনেক মেয়ে বাচ্চা নিয়ে পরীক্ষার হলে যায়, এখন ঘরে যা। গা গুলিয়ে ওঠা বিভৎস স্পর্শে শায়নার দম বন্ধ হয়ে আসছিল প্রায়। নিজেকে কোনো মতে ছাড়িয়ে নেবে তার আগেই তাজদার এক ঝটকায় তাকে আরও কাছে টেনে নিল। শক্ত বাহুতে আটকে রেখে গম্ভীর কণ্ঠে বলল, শায়না মমতাজ, আমার কথা শোনো, নইলে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেব। লুক অ্যাট মি। শায়না থেমে গেল, গাল মুছে চোখ তুলে তাকালো তাজদারের মুখের দিকে। একটু শান্ত হলো। তাজদার গম্ভীর স্বরে বলল, লিসেন কেয়ারফুলি শায়না মমতাজ,
আমি তোমাকে দুটো অপশান দিয়েছি, তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে। আমি তোমাকে লন্ডনে নিয়ে যাব, নইলে এখানে বাচ্চা সহ রেখে যাব। এমনি এমনি রেখে যাওয়ার কোনো মানেই হয় না। বিয়েটা আমি রং তামাশা করার জন্য করিনি। আই নিড আ ফ্যামিলি। সব জানিয়ে দিলাম তোমাকে। দিস ইজ ইউর লাস্ট চান্স। ডিসাইড নাও, স্যারেন্ডার অর সাফার অ্যালন। আই এম নট লিভিং লুজেন্স। শায়না অস্পষ্ট সুরে বলল। বাচ্চার নাম দিয়ে নিজের স্বার্থ হাসিল। তাজদার কপাল কুঁচকে গেল। কি বলে? শায়না তার দিকে তাকিয়ে বলল, অপমানিত হতে চাইলে বলতে পারি, ফালতু কথা ছাড়ো, আসল কথায় আসো। শায়না সোজা সাপটা বলল, আমি বাচ্চা নেয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নই। তাজদার কাটকাট গলায় বলল, রিয়েলি ডাজন্ট নেগোশিয়েট উইথ এক্সকিউজ, সো গেট রেডি টু ফেস রিয়েলিটি উইথ অর উইদাউট ইয়োর প্রিপেয়ারনেস। শায়না নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, এবারও পারল না। প্রচণ্ড ক্ষোভের সাথে বলল, আপনি আমার কোনো মতামতকে সম্মান দেননি, তাই আমিও দেব না। আমাকে ইচ্ছাকৃতভাবে জ্ঞানা করলে ফেলেছেন আপনি। তারপর বলছেন যে কোনো একটা সিদ্ধান্ত নাও। আমার সিদ্ধান্তের প্রতি যেমন আপনি অসন্তুষ্ট, তেমনি আপনার সিদ্ধান্তের উপরও আমি অসন্তুষ্ট। এত বাহাদুরি দেখানোর পরও আপনি কি করে ভাবছেন আমি স্বেচ্ছায় আপনার বাচ্চা নেব? আপনি জানতেন আমি বিয়েটা করতে রাজি নই, তাই নিশানের নাম করে আকদের আয়োজন করলেন। সবটা আপনার পরিকল্পনায় হয়েছে। দুই পরিবারকে আপনি আপনার কথা মতো নাচিয়েছেন। আপনার স্বভাব হয়ে গেছে সবাইকে নিজের মতো করে কন্ট্রোল করতে করতে। একবারও কি আপনার মনে পড়ে যে আপনি স্ত্রী হিসেবে আমাকে কোন জায়গায় সম্মান দিয়েছেন? আমি ভেবেছিলাম বিয়ের পর আজ না হোক কয়েকটা দিন গেলে আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। কত জটিল সম্পর্ক দেখেছি, বিয়ের পর স্বাভাবিক হয়ে যায়। বিয়ের পর ভেবেছি আপনি আমাকে এটা ফিল করাবেন যে পূর্বে যা হবার হয়ে গেছে, কিন্তু এখন থেকে সব ভালো হবে, আপনার কথার একটা ভ্যালু থাকবে। কিন্তু না, আপনি সেটা হতে দেননি। আপনি অলিমার দিন আমাকে সবার সামনে অপমান করিয়েছেন। নিজের বোনকে একটা বকাও দেননি, নিজের আত্মীয় স্বজনকে কোনো কথা বলেননি। আপনি পৈশাচিক আনন্দ পেয়েছেন আমাকে অপমানিত হতে দেখে। আপনি শুরু থেকে আমার উপর নিজের মর্জি খাটাচ্ছেন, হাঁটতে বসতে। একবারও আমাকে এটা ফিল করেনি যে আপনি আমার জন্য আতঙ্ক নয়। স্বামী মানে জানতাম মেয়ে মানুষের শান্তির জায়গা। মেয়ে মানুষ গোটা দুনিয়ার সাথে লড়াই করে যদি তার স্বামী ঠিক থাকে। কিন্তু আপনি নিজেই তো আমার জন্য আতঙ্ক হয়ে রয়ে গেলেন। আপনার ব্যবহার, আপনার আচরণ কোনোটাই পাল্টায়নি। আপনি আমার উপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে ভালোবাসেন। আপনার কথা মতো আমাকে চলতে হবে। আপনার সব অন্যায় আবদার আমাকে মানতে হবে। আমার ভালো মন্দ, ইচ্ছে অনিচ্ছার কোনো মূল্য নেই আপনার কাছে। আমি বেশি কিছু তো চাইনি, সম্মান চেয়েছি, সেটা আপনি দেননি। আপনার পরিবারও সেটা দেয়নি। তাই আমার সম্মানের কথা আমাকেই চিন্তা করতে হবে। আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না, এতে যা হবার হবে। যেখানে সম্মান নেই, যে সম্পর্কে পাল্টাপাল্টি শর্ত আরোপ করে আতঙ্কে রাখা হয়, সেই সম্পর্কের প্রতি আমার কোনো টান নেই, কোনো সম্মান নেই, কোনো দায় নেই। আপনার তো সব কিছুতেই ফোর্স করার স্বভাব আছে। মনে হয় না আমার মতামতের কোনো দরকার আছে। তাই আজ থেকে আমার সাথে সলাপরামর্শ করার বিষয়টা বাদ দিন। এত ভালো সাজার দরকার নেই। তাজদার সিদ্দিকী সরু চোখে তাকিয়ে রইল। কপালে কঠিন ভাঁজ, মুখটা একদম পাথরের মতো শক্ত করে রেখেছে। তুমি আমাকে কি মনে করো? আপনি আমাকে নিজের যে রূপটা দেখিয়েছেন সেটাই, বর্বর, উগ্র, ছোট লোক। ভালো রূপে দেখলে সেটাও বলতাম। ও হ্যাঁ, বিয়ের সময় লাখ টাকার জিনিস দিয়েছেন, এটা একটা ভালো ব্যাপার স্যাপার। সবাইকে একদম কিনে ফেলেছেন। আমাকে এভাবে ধরে রাখবেন না। গাড়ি ঘোরান, আমি বাড়ি যাব, আমার ঘুম পাচ্ছে। গাড়ি ঘুরবে না, বাড়িও যাবে না, শায়না বলল। এভাবে আপনি আমার অ্যাডমিশন আটকাতে পারবেন না। সব কিছুর একটা লিমিট থাকে। ছাড়ুন, সবখানে স্বামীগিরি ফলানোটা খুব গর্বের বিষয় না। সামান্য রেসপেক্টটুকু অ্যাচিভ করতে পারেননি আমার কাছ থেকে, আপনার লজ্জা হওয়া উচিত। কথাটা শুনেই এক ধাক্কায় দূরে সরিয়ে দিল তাজদার। তারপর শায়না সামলে নেওয়ার আগেই গাড়ি ঘুরিয়ে নিল। দুর্দম গতিতে গাড়িটা ছুটছে রাস্তা ধরে। শায়নার দিকে আর একবারও তাকালো না তাজদার। গাড়ি উঠানে এসে থামলো। তাজদার শায়নাকে গাড়ি থেকে নেমে আসতে বলল। যেভাবে ছোটবেলায় বাড়ি থেকে বের করে দিত, ঠিক একই ভঙ্গিতে তুড়ি বাজিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল শায়নাদের বাড়িটা। তারপর তৌসিফকে ফোন দিতে দিতে নিজের বাড়িতে চলে গেল সে, গটগট পায়ে হেঁটে। শায়না জানতো তার মেল ইগো হার্ট করলে সে তার বাড়িতে আসবে না।
এই লোকটাকে পুরো না চিনলেও কম চেনে না সে। নিজের মন মতো না হলে উল্টো পথে হাঁটবে। শায়না তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। কলিং বেল বাজতেই কিছুক্ষণ পর শাওন এসে দরজা খুলে দিল। শায়নাকে একা দেখে ঘুম জড়ানো দুচোখ কিঞ্চিত বড় হয়ে গেল তার। শায়নার চোখে মুখের অবস্থা এমন যে দেখে মনে হচ্ছে তার মাথায় কেউ হাত রাখলে সে ঝরঝর করে কাঁদবে। কপালের কাজটায় চোখ পড়তেই শাওন বলল, কপালে কি হয়েছে, ফুলে গেছে কেন? শায়না বলল, গাড়িতে বাড়ি খেয়েছি। তাজ ভাই নিজ বাড়িতে ফিরে গেছে, শ্বশুরবাড়িতে ঘুমানোর রুচি চলে গেছে। শাওনের কপাল আরও কুঁচকে গেল। ঝামেলা হয়েছে নাকি? না, ওই বাড়িতে সম্ভবত কেউ জোরে জোরে কথাবার্তা বলছে। শাওন বাইরে এসে কান পাতল। শায়না নিজের ঘরে চলে গেল। শাহিদা বেগম উঠেছে মেয়ে আর জামাই এসেছে ভেবে ওদের কিছু লাগবে কিনা জানার জন্য, কিন্তু শায়নাকে একা ফিরতে দেখে চক্ষু চড়ক গাছ। কৌতূহলে হেঁটে সামনে চলে এলো। দরজা খোলা দেখে বাইরে বেরিয়ে এলো। দেখলো শাওন আর তৌসিফ উঠানের এক কোনায় দাঁড়িয়ে কথাবার্তা বলছে। শাহিদা বেগম বেরিয়ে এলেন। কি হয়েছে রে শাওন? শাওন বলল, তেমন কিছু হয়নি। তাহলে ও এলো না কেন? দুজনে তো ভালোই ভালোই বেরিয়েছিল। তৌসিফ বলল, মনে হচ্ছে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। ঘুম ঘুম চোখে আফসার সাহেবও বেরিয়ে এলো। ওই বাড়িতে বিস্তর তর্কতর্কি হচ্ছে। কার সাথে কে কথা কে বলছে বোঝা যাচ্ছে না। শাহিদা বেগম বললেন, আল্লাহ, আবার কি ঝামেলা লাগে কে জানে। আমার মেয়েটার সংসার করার আগেই সংসারটা ভাঙবে। তৌসিফ বলল, চাচিমা আপনার ঘরে চলে যান তো, যান, কাল সকালে যা হবার হবে, টেনশন করিয়েন না। শাহিদা বেগম দুশ্চিন্তায় পড়ে গেল। তাজদার ঘরে এসে পাঞ্জাবিটা পাল্টিয়ে নিয়েছে, গায়ে একটা শার্ট ছড়িয়েছে, পকেটে হাতটা রেখে অন্য হাতে কফির মগে চুমুক দিতে দিতে জানালার বাইরে তাকালো। রাত অনেক হয়েছে। তার চওড়া কপালে অনেকগুলো ভাঁজ। একটু একটু সে অনুধাবন করতে পারছে বিয়েটা করা তার মস্ত বড় ভুল হয়েছে। এখন সবটাই তাকে হ্যান্ডেল করতে হবে, নইলে পরিবারও তার দিকেই আঙুল তুলবে। বিশেষ করে আব্বা শুরুতেই বলবে, নিজের তেড়ামির ফল। তোমাকে বারবার সতর্ক করা হয়েছে, ওই বাড়ির মেয়ে কেন আমাদের বাড়িতে আনতে হবে? দেশে কি মেয়ে কম পড়েছে? বাপের বাড়ি কাছে হলে মেয়েরা শ্বশুরবাড়ির মানুষকে ভয় পায় না। তাছাড়া সারা জীবন তার মা বাপ অন্যদের বাড়িতে খেটে এসেছে, ছোট লোকিপনা যায়নি। তাজদার সিদ্দিকী ঘন ঘন চুমুক দিল কফির মগে। অস্থিরতা কাটছে না। তাকে অপছন্দ হওয়াটা স্বাভাবিক, কিন্তু হুট করে শায়না মমতাজকে তার পছন্দ হয়ে যাওয়াটাও অস্বাভাবিক। আর এই জন্যেই শায়না মমতাজ তাই এক কাঠি উপরে থাকবেই। কিন্তু ভুল তো সে করে ফেলেছে। হোয়াটসঅ্যাপে পাঠানো ছবিগুলোতে তিতলির পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে তার ডেটা সেন্টারে হাজারো ইনস্ট্যান্স চালু হয়ে গিয়েছিল। মনে হয়েছিল এটাকেই প্রাইমারি নিড, বাকি সব স্লেপ। হার্টে অটো স্কেলিং চালু হয়ে গিয়েছিল। সিপিইউ ইউজও 100% তখন চাচার গায়ে হলুদের অনুষ্ঠানে একবার তাকালো চোখ তুলে, আর এটাই কাল হয়ে দাঁড়ালো। ভেবেছিল শায়না মমতাজ ছোট একটা সিগন্যাল মাত্র, শেষে দেখা গেল একটা ডিডস অ্যাটাক। মারাত্মক ভুল হয়ে গিয়েছে। ইমোশনাল SLA-তে সাইন করার আগে শর্তগুলো একটু ভালো করে পড়া উচিত ছিল। তাজদার সিদ্দিকীর দ্বারা এত বড় ভুল কি করে ঘটল? যাকে ছোটবেলায় দূরছাই করত, ঘৃণা হতো দেখলে তার প্রতি হুট করে অ্যাটেনশন যাবে, এটা তাজদার সিদ্দিকীর ধারণারও বাইরে ছিল। রসনারা দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। কি হয়েছে রে তাজদার, তুমি চলে এলে কেন? তোমার বাবা কেন চেঁচামেচি করছেন? বিয়ের 1 সপ্তাহ যায়নি, তার মধ্যেই এইসব কি শুরু করলে তোমরা? তাজদার মায়ের দিকে ফিরল। পকেটে 2 হাত রেখে ঘর জুড়ে পায়চারি করতে করতে বলল, নুভার বিয়ের পাকা কথাটা সেরে ফেলো, আগামী মাসেই আমি ফ্লাইট ধরব। রোশনারা হতভম্ব। কি বলছো? বিয়ে অবধি তুমি থাকবে না? শায়নার সাথে কোনো ঝামেলা হয়েছে? সে আস্ত একটা ঝামেলা, নতুন করে ঝামেলা হবে কেন? জেনে শুনে যখন ঝামেলাটাকে কাঁধে নিয়েছি তখন আমাকেই ছেড়ে ফেলতে হবে। রোশনারা বললেন, তুমি রেগে আছো, শান্ত হও। আমাকে বলো কি হয়েছে? কারো কথা না শুনে বিয়ে করেছো, সেটা ভালো কথা, কিন্তু বিয়ে যখন হয়ে গিয়েছে তখন এভাবে হুটহাট সিদ্ধান্ত নিতে পারবে না তুমি। তোমার সাথে আরও একটা জীবন জড়িয়ে গেছে, ওর কথা তোমাকে ভাবতে হবে। ও যখন যেতে চাইছে না তখন তোমার উচিত তার কথাকে মূল্যায়ন করা, তাহলে সংসারের প্রতি তার মন বসবে। শুরু থেকেই এত তিক্ততা দেখালে সংসারের প্রতি ওর বিতৃষ্ণা তৈরি হবে। ও এখানে থেকে করবেটা কি? পড়াশোনা? মাই ফুট।
লাখো মানুষ ন্যাশনাল থেকে পাশ করে ঘরে বসে আছে। বিয়ে যখন করেছে তখন আমার সুবিধা অসুবিধার কথা তাকে চিন্তা করতে হবে, কিন্তু সে সেটা করছে না। উল্টো আমি যেটা বলছি সে তার বিপরীতটাই করছে। রোশনারা তার রাগের ধরন দেখে বুঝতে পারে তাকে কিভাবে হার্ট করা হয়েছে। শায়না নিশ্চয়ই এমন কিছু বলেছে যার কারণে তার মেজাজ তুঙ্গে উঠে গিয়েছে। আর এখন সে না শায়নামুখী হবে, না পরিবারের সামনে নিজের ভুলটা স্বীকার করবে। তিনি মা, তাই যাকে পেটে ধরেছেন তাকে ভালোভাবে চিনেন। রোশনারা শুধু এটুকু বললেন, সম্পর্ক যদি ঠিক করতে চাও তাহলে বলবো অসম্ভব শান্ত হয়ে যেতে হবে। অলরেডি মাটির সাথে মিশে গিয়েছি, আর পসিবল না। কি চাইছো? যেটা বলেছি, আগামী মাসে আমার ফ্লাইট। ওই মেয়ে আমার কথা না শুনলে আমি ওর সাথে কোনো প্রকার সম্পর্ক রাখবো না। ব্যাস, কথাটা তার ফ্যামিলিকেও জানিয়ে দেবে। এখনও চেনেনি আমাকে। রোশনারা হতাশ হলেন। ছেলেটা এখনও বুঝে উঠতে পারেনি শায়না এখন পাশের বাড়ির মেয়ে নেই, তার স্ত্রী হয়ে গিয়েছে। তার ভালো মন্দের কথা চিন্তা করতে শেখেনি সে, আর কোনোদিন শিখবে বলে মনে হয় না। রোশনারা ঘর থেকে বেরিয়ে এলো। তাজউদ্দিন সিদ্দিকী ঘর জুড়ে পায়চারি করছেন। রোশনারা আসতেই বললেন, বউকে রাজি করতে না পেরে নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গিয়েছে। আপনি এভাবে চেঁচাচ্ছেন কেন? চেঁচাবো না? এত টাকা পয়সা খরচ করে বিয়ে করে এইসব তামাশা দেখতে হচ্ছে আমাদের। মানুষের কানে গেলে হাসাহাসি করবে না?